হঠাৎ যেন নিজের সংজ্ঞা ফিরে পেলাম। আমি রাস্তার ধারে একটা বাস স্টপের বেঞ্চে বসে আছি। চারিদিকে চাইলাম, কিন্তু সবকিছু অচেনা মনে হলো। আমি চিনি না, অথচ এই অচেনা জায়গায় কি করছি? আর সব থেকে বড় প্রশ্ন, আমি কে? আমি বারংবার মনে করার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলাম। এটা ভেবেই আমি চমকে উঠলাম যে আমি কে সেটাই মনে করতে পারছি না কেন। তার মানে কি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে? শহরটা বেশ বড়, এবং বড় বড় অট্টালিকা এবং উন্নত সব টেকনোলজি দিয়ে ভরা। বেঞ্চ থেকে উঠে চারিদিক ঘুরে বিষয়টা বোঝার চেষ্টা করলাম, এবং হাঁটতে হাঁটতে একটা শুনশান ফাঁকা গলিতে পৌঁছে গেলাম। হঠাৎ আমার পিছন দিক থেকে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, যা আছে ভালোই ভালোই বের করে দিন। চালাকি করলে শ্যুট করতে 1 মিনিটও ভাববো না। কণ্ঠ শুনে বুঝলাম একটা মহিলা। আমি একটু ভয় পেয়ে গেলাম এবং ভয় ভয় গলায় বললাম, আমার কাছে কিছু নেই, আর আমি তো এটাই জানি না আমি কে। সে বলল, বললাম না কোনো চালাকি হবে না। কথাটা বন্দুকটা একটু মাথায় জোরে চেপে ধরেই বললাম, বিশ্বাস না হয় আমাকে চেক করে দেখুন। সে আমার প্যান্টের পকেট, বুক পকেট হাত দিয়ে চেক করে দেখলেন। তারপর হালকা একটা হাসি দিয়ে বললেন, ও আচ্ছা, নতুন তাহলে, বলে বন্দুকটা নামিয়ে নিল। আর আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম 22-23 বছরের আশেপাশে বয়সের একটা মেয়ে, বডি টাইট পোশাক পরা, মাথার চুলটা উপরে তুলে বাঁধা, এবং কোমরে একটা বেল্ট, যেখানে কাফের ভিতরে রাখা আছে ছোট পিস্তল, রিভলভার, ছুরি, কার্তুজ, আরো বেশ কিছু জিনিস যা আমি চিনতে পারলাম না। আর হাতে আছে লেজার গান। সরঞ্জাম আর সাজসজ্জা দেখে ডাকাতি করতে এসেছে বলে মনে হচ্ছে, কিন্তু তার মুখ দেখলে সেটা কখনোই মনে হবে না। একটা সুন্দর মায়াবী মুখ দেখলেই যেন মায়ায় পড়ে যেতে ইচ্ছে করে। হঠাৎ সে তার কোমর থেকে কিছু একটা নিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, এর মাঝখানে বোতামটা টিপে সব রেকর্ড করে রাখো, এবং রেকর্ড অলওয়েজ অন করে রাখো, না হলে কিন্তু সব ভুলে যাবেন। আমি বললাম, ভুলে যাব মানে? সে বলল, আগে এটা করুন, তারপর বলছি। আমি বললাম, আপনি তো আমাকে এখনই লুটতে এসেছিলেন, আপনাকে বিশ্বাস করবো কেন? সে বলল, আর কোনো উপায় আছে কি আপনার কাছে? আমি মনে মনে ভাবলাম, সত্যিই তো কোনো উপায় নেই। তারপর সেই ডিভাইসের বোতামটা টিপলাম, দেখি সেটা ট্যাবের মতো বড় স্ক্রিনে পরিণত হয়ে গেছে। তারপর সেখান থেকে রেকর্ডার অপশন বেছে এই পর্যন্ত কি ঘটেছে সেটা রেকর্ড করে নিলাম। তারপর রেকর্ডারের অলওয়েজ অন অপশনটি অন করে রাখলাম। তারপর সেই বোতাম টিপতেই ঘড়ির মতো ছোট হয়ে গেল পুনরায়। তারপর সে বলল, এটি হাতে ঘড়ির মতো ধরুন, স্ক্রিনের সাথে সেট হয়ে যাবে, আর আপনি যখনই ভুলে যাবেন এটি অটোমেটিক আপনার রেকর্ড করা অডিও আপনার স্নায়ুর মাধ্যমে ব্রেনে সংকেত পাঠাবে, এবং আপনি পুনরায় আগের স্মৃতি ফিরে পাবেন। এটা হলো হাইটেক রেস্টোরেশন ডিভাইস। আমি ওটাকে ঘড়ির মতো করে হাতে রাখতেই ডিভাইসটির 2 সাইড থেকে 2টি ব্যান্ড বেরিয়ে হাতের সাথে এঁটে গেল, এবং আমার ব্রেনটা হালকা ঝিমঝিম করে উঠল। আমি বললাম, কিন্তু আপনি এত হাইটেক ডিভাইস আমাকে দিলেন কোনো কারণ ছাড়াই? সে বলল, কারণ তো আছে, আমার সাথে চলুন, সব বুঝতে পারবেন। তারপর সে কোথা থেকে একটা লাগেজ টাইপ ডিভাইস বার করলেন। এটা পাশেই এক সাইডে করে রাখা ছিল, আগে চোখে পড়েনি। মোটামুটি বেশ বড় লাগেজ।
সে ওই লাগেজের একটা বোতাম চাপ দিতেই লাগেজটি দেখতে দেখতে চোখের সামনে একটি কারে রূপান্তরিত হয়ে গেল। সে বলল, উঠে আসুন। আমি উঠে পড়লাম এবং কারটি টেক অফ করল। টেক অফ বলছে তার কারণ এটি ছিল একটি ফ্লাইং কার। কারটি ল্যান্ডিং করলো একটা বড় বিল্ডিং এর চার ধার বরাবর দেয়ালের মতো বিল্ডিং উঠে আছে এবং মাঝখানে ল্যান্ডিং এর বড় জায়গা। সেখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো সমজাতীয় অত্যাধুনিক যান। ল্যান্ডিং এর পর সে সোজা আমাকে নিয়ে গেল একটা বড় হল ঘরে। রোবোটিক গার্ড এবং স্ক্যানারের মধ্য দিয়ে আমরা ঘরটিতে প্রবেশ করলাম। সেখানে চারিদিকে তাকিয়ে দেখলাম চোখ ধাঁধানো অত্যাধুনিক সারি সারি কম্পিউটার, যার প্রত্যেকটির স্ক্রিনের সামনে বসে আছে এক একজন লোক, যাদের প্রত্যেকের হাতে আমার মতো একটা করে ডিভাইস। এবং সেই হল ঘরের মাঝ বরাবর একটা ফ্লাইং ডেস্ক, এবং সেই ফ্লাইং ডেস্কে বসে আছেন ফ্লাইং চেয়ার নিয়ে একজন মধ্যবয়স্ক লোক। আমরা ঘরে প্রবেশ করার পর নিজের ফ্লাইং চেয়ারটি লোকটি আমাদের সামনে নিয়ে আসলেন এবং মেয়েটিকে বললেন, মেজর জেডন, আপনি এখন যেতে পারেন। জেডন চলে গেল এবং তিনি তার চেয়ারের বোতাম টিপে বলল, মেজর জেড টু কামেন। তারপর একজন লোক ঘরটির অপর দিক থেকে প্রবেশ করলেন। লোকটি আর 5টি কর্মরত লোকের মতোই গেট আপ এসে দাঁড়ালো এবং ফ্লাইং চেয়ারে বসে থাকা লোকটি আমাকে বলল, জেড টু তোমাকে সব বুঝিয়ে দেবে। জেড টু আমাকে একটি অপেক্ষাকৃত ছোট ঘরে নিয়ে গেল। সেখানে সামনের দেয়ালে একটা বড় স্ক্রিন লাগানো আছে এবং সেমিনার রুমের মতো তার সামনে বসার জায়গা। আমাকে সেখানে বসতে বলল এবং আমি বসার পর সেই স্ক্রিনটি অন করে আমাকে বলতে শুরু করলো এবং স্ক্রিনে ফটো ভেসে উঠতে শুরু করলো। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার ফুল টার্ম মেমোরি লস হয়েছে, কিন্তু আদতে তা হয়নি। আপনি সময়ের ভুল চক্করে চলে এসেছেন। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। এখানে কিছুক্ষণ সময় অন্তর মানুষের স্মৃতি মুছে যায়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে র্যাম মেমোরিটি যেমন কাজ করতে পারে, কিন্তু সেই কাজ কি করেছে সেটা ভুলে যায়। ঠিক তেমন এখানে মানুষ তার ব্যক্তিগত অভিজ্ঞতা বা কর্মকে ভোলে না, শুধুমাত্র স্মৃতিকে ভুলে যায়, যাকে র্যামের ক্ষেত্রে আমরা বলে থাকি ভোলাটাইল মেমোরি। এই সময়চক্র বা টাইম লুপের সৃষ্টি কত আগে হয়েছে তা কেউ বলতে পারে না, তবে এই সময়চক্রে আদি মানব যাকে ধরা হয় তিনি হলেন এই সমস্ত অপারেটিং সিস্টেমের সৃষ্টিকর্তা। আপনি যে হাইটেক রেস্টোরেশন ডিভাইস হাতে পড়ে আছেন, এটি হলো প্রথম এবং তার জীবনের সবথেকে সেরা আবিষ্কার। শুধু ওটা নয়, এই সময়চক্রের সমস্ত ডিভাইস তার তৈরি। আমি তার কথা থামিয়ে বলে উঠলাম, আচ্ছা, এই চক্র থেকে কেউ বেরোনোর চেষ্টা করেনি? তিনি একটু মুচকি হেসেই বললেন, এটাই তো সব থেকে বড় রহস্য। এখানে আসার পর এখনো পর্যন্ত কেউ বেরোতে পারেনি, বা বলা যেতে পারে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায়নি। আরেকটা সব থেকে বড় রহস্য হলো, এই সময়চক্রে বা টাইম লুপে যারা এসেছে তাদের বয়স কখনো বাড়ে না, অর্থাৎ প্রকৃতির যে চিরসত্য সময়ের ধাপ, জন্মানো, বড় হয়ে ওঠা এবং তারপর একদিন মৃত্যুর কোলে ঢলে পড়া, এখানে এটার কোনোটাই ঘটে না। তবে হ্যাঁ, কৃত্রিমভাবে আপনাকে কেউ যদি হত্যা করে তাহলে আপনি মারা যাবেন।
এখানে মানুষের কাজ তার ব্রেনের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা অনুযায়ী নির্ধারিত করা হয়। আপনি আমাদের এই অঞ্চলে ডিটেক্ট হওয়ার সাথে সাথে আপনার ব্রেনের ক্যাপাসিটি মাপা হয়ে গেছে। শুরুতেই ফাঁকা গলিতে আপনার সাথে যেটা ঘটলো সেটা ছিল প্রথম প্রসেস। অনেক সময় কিছু বিদ্রোহকারী আমাদের শহরে প্রবেশ করে কন্ট্রোলিং সিস্টেমকে ডিফেক্ট করার চেষ্টা করে, যার জন্য এই ব্যবস্থা। তারা শহরের বাইরে থাকে এবং এই সিস্টেমকে তাদের শত্রু মনে করে। যাই হোক, আপনার ব্রেনের ক্যাপাসিটির অনেকটাই ভালো, সেজন্য আপনাকে আমাদের সিস্টেমের সর্বোৎকৃষ্ট উদ্দেশ্যের সাথে যোগ করা হচ্ছে। উদ্দেশ্যটি হলো এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজা। আমি উদ্বেগ এবং বিস্ময় নিয়ে প্রশ্ন করলাম, কিন্তু আমি কে? তিনি একটু মুচকি হেসেই বললেন, এর উত্তর কেউই জানি না, তবে হ্যাঁ, এখন থেকে আপনার নাম হবে। বলে থেমে গিয়ে তার হাতে থাকা একটা ট্যাবে চোখ বুলিয়ে বললেন, পেয়েছি, জেট 11। চলুন আপনাকে পরবর্তী প্রশিক্ষণের ধাপে নিয়ে যাই। তার সঙ্গে আমি যেতে থাকলাম এবং তিনি যেতে যেতে একটি ঘরের সামনে দাঁড়িয়ে পড়লেন এবং দরজার পাশে থাকা ডিভাইসে তার আইডি স্ক্যান করতেই দরজাটি যান্ত্রিক শব্দ করে খুলে গেল এবং আমরা ভিতরে প্রবেশ করলাম এবং যা দেখলাম তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। বিশাল বড় গোলাকার মাঠের মতো জায়গা এবং তার চারিধারে থরে থরে সাজানো বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র এবং তার মাঝখান বরাবর কয়েকটা ছোট বড় প্র্যাকটিস সেট। কয়েকজন সেখানে প্র্যাকটিসও করছেন। তাদের যিনি প্র্যাকটিস করাচ্ছিলেন তিনি আমাদের দেখে কাছে এগিয়ে এলেন। জেট্টু তাকে বললেন, 1 মাসের মধ্যে তৈরি করতে হবে। তিনি বললেন, হয়ে যাবে, তবে আজ নতুন, একদিন একটু রেস্ট নিয়ে নি। একবারে এতটা চাপ দেওয়া ঠিক হবে না, কাল থেকে প্রশিক্ষণ শুরু হবে। তারপর জেট্টু আমার হাতে একটা আইডি ধরিয়ে দিলেন। এতে লেখা ছিল জেট 11। আর হল থেকে বেরোনোর পর দেখি যে মেয়েটা আমাকে এখানে নিয়ে এসেছিল সে দাঁড়িয়ে আছে। জেট্টু তাকে উদ্দেশ্য করে বললেন, যদি ফ্রি থাকো তো জেট 11-এর ঘরটি দেখিয়ে দিতে পারবে। তিনি বললেন, আসুন। আমি তার সাথে সাথে যেতেই বললাম, আচ্ছা, আমাকে তো বলা হয়েছে যে এখান থেকে বেরোনোর জন্য যে টিম তৈরি করা হয়েছে সেখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তার মানে এর আগেও এরকম অভিযান চলেছিল, তো তাদের থেকে কোন তথ্য পাওয়া যায়নি। তিনি বললেন, এর আগে যারা গেছিলেন তাদের মধ্যে কিছু জনের মৃতদেহ পাওয়া গেছে এবং কিছু জন নিরুদ্দেশ। আমি একটু ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। হয়তো তিনি সেটা বুঝতে পেরে হালকা মুচকি হেসে বললেন, ভয় পাওয়ার কারণ নেই, অন্যান্য বারের থেকে এবার আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালানো হচ্ছে এবং সব থেকে উৎকৃষ্ট ব্যক্তিদের এই অভিযানে পাঠানো হচ্ছে। কথা বলতে বলতে আমরা ঘরের দরজার সামনে পৌঁছে গেলাম এবং আমার কার্ডটা স্ক্যান করে দরজা খুলে ঘরে প্রবেশের সময় আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি এই অভিযানে যাচ্ছেন? তিনি বললেন, জেট গ্রুপের সবাইকে এই উদ্দেশ্য সাধনের জন্য প্রস্তুত করা হয়েছে। তারপর আমি ঘরে প্রবেশ করলাম এবং তিনিও চলে গেলেন। ঘরটির উইন্ডো থেকে পুরো দক্ষিণ দিকের ভিউটা দেখা যায়, যতদূর চোখ পড়ে অট্টলিকা। যাই হোক, পরের দিন থেকে আমার প্রশিক্ষণ শুরু হয় এবং টানা 1 মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে সম্পূর্ণ হলো আমার প্রশিক্ষণ।
এই 1 মাসে সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার। জেট গ্রুপের আমাকে ধরে মোট 11 জন সদস্য। এতদিন ধরে এই গ্রুপের সদস্যরাই আমাকে প্রশিক্ষণ দিয়েছে। সবাই যুদ্ধকলাতে সুচতুর। শুধু যুদ্ধ নয়, আকাশযান চালানো, বিভিন্ন মুভ করা, এগুলো আমিও শিখেছি। প্রশিক্ষণের পর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হই আমি, এবং সেই আনন্দে সবাই একটা জানে করে বিভিন্ন মুভ করতে করতে একটা নির্জন জায়গায় গিয়ে ল্যান্ড করি, এবং সবাই বসে আড্ডা, মজা, কোল্ড ড্রিঙ্ক খাওয়া এ সমস্ত চলে। আমি হঠাৎ প্রশ্ন করে উঠি, আচ্ছা, এই বিষয়ে আমাদের আর কোনো তথ্য পাওয়ার কোনো উপায় নেই? যে ডন বলল, আছে, কেন্দ্রীয় গ্রন্থাগার, যেখানে শুনেছি অনেক তথ্য আছে, এবং সেখানে একমাত্র আদিমানব নিজে ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই। আমি বললাম, আমাদের অভিযানে বেরোনোর দিন তো পরশু, তাহলে কি কাল একবার চেষ্টা করা যায়? সাথে সাথে জেট 2 বলে উঠল, না না, ধরা পড়লে প্রবলেম হবে। জেড 1 বলল, আমি জানি কিভাবে গার্ড এবং ক্যামেরার চোখ এড়িয়ে ভেতরে প্রবেশ করা যায়। জেড 2 একটি আপত্তি করলেও পরে সবাই একসাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, এবং সবাই মিলে পরের দিন কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করলাম। সেখানে গিয়ে আমরা এমন এক তথ্য আবিষ্কার করলাম যা আমাদের পুরো ধারণা বদলে দিল, এবং অনেক ঘাঁটাঘাঁটি করে খুঁজে পেলাম শহরটির আসল ম্যাপ। প্রত্যেকবার অভিযানে যাওয়ার সময় যে ম্যাপ দেওয়া হয়, আমরা জানতে পারলাম সেটি আসল ম্যাপ নয়। আসল ম্যাপ আমরা খুঁজে পেয়েছি, সেটা তার ঠিক উল্টো। হঠাৎ দেখলাম আমরা সেই ইলেকট্রনিক সিকিউরিটির আবরণ ক্র্যাক করে ভিতরে প্রবেশ করেছিলাম। সেটা অটো রিপেয়ারিং সিস্টেমের দ্বারা পুনরায় বন্ধ হতে শুরু করলো। জেড 1 বলল, আর দেরি করলে আমরা এখানেই ফেঁসে যাব। তাড়াহুড়ো করে ম্যাপটা নিয়ে ইলেকট্রনিক আবরণ বন্ধ হওয়ার 1 মুহূর্ত আগে সবাই বেরিয়ে আসলাম। কাল অভিযান, আর আজ এমন একটি তথ্য জানতে পারলাম যে সবাইকে বাক্যহীন হয়ে যেতে হলো। সবাই এক জায়গায় নীরব বসে আছে। আমি বললাম, ভেবে কিছু হবে না। রহস্য উদ্ঘাটন করতে গেলে আমাদের অভিযানে অবশ্যই বেরোতে হবে। তবে হ্যাঁ, আমরা নতুন নয়, পুরানো ম্যাপ অনুযায়ী এগোবো। আমার কথায় সবাই সম্মতি জানাল। ম্যাপটা আমার কাছেই রাখলাম। তারপর সবাই নিজের নিজের রুমে চলে গেল। কাল হবে আসল অভিযান। এতদিন সবাইকে ভুল নির্দেশিকা দেওয়া হয়েছিল, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে কারো কাছে নেই। হয়তোবা আদি মানবের কাছে থাকতে পারে। তাহলে কি? গল্পের পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।